রৌদ্রময় ঝলমলে মধ্যাহ্ন, ভাসমান তুলোরাশিদের ধীরগতির চলন স্পষ্ট অম্বরে। সর্দার সাহেবের বাড়ির ভেতর থেকে দারুণ সব রান্নার ঘ্রাণ ভেসে আসছে। বিয়ের পর এই প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে প্রহন। আয়োজনের কোনো রকম ত্রুটি রাখেননি সর্দার সাহেব এবং জুনাইদা। সকাল থেকেই এক নাগারে কাজ করে যাচ্ছেন জুনাইদা। হাঁটুর ব্যথাটা বেড়েছে, কিন্তু তবুও নিজের হাতেই মেয়ের জামাইকে রেঁধে খাওয়ানোর জেদ চেপেছে যেন। মিসেস ইয়াসমিন হাতে হাতে টুকিটাকি কাজ করে দিতে চাইলেও নারাজ তিনি। কড়া গলায় নিষেধ করে বলেন, আপনি হলেন অতিথি বেয়ান, আপনি কাজ করবেন কেন? এটা একদম উচিত না। আপনি বসে থাকুন, আমি এবং আমার ছেলের বউয়েরা মিলে করছি তো। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলেন না। রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবের সাথে গ্রামের পথে হাঁটতে বেরিয়েছেন এই ভর দুপুরে। অনেক বারণ করার পরও শোনেননি তারা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত চৈতি। পরনে কালো রঙের জামদানি শাড়ি আর হালকা গয়না। জুনাইদা কিনে রেখেছিল মেয়ের জন্য শাড়িটা। চৈতির হাতে দিয়ে বলেছেন যেন দুপুরে গোসল করে শাড়িটা পরে। শাড়িতে যে মেয়েকে দেখতে একটু বেশি সুন্দর লাগে। প্রহন গোসল করেছে, সে কখন গোসল করতে ঢুকেছে বের হওয়ার নাম নেই। চৈতি বাথরুমের দরজায় টোকাটা দিল। ভেতর থেকে প্রহন দুষ্টুমি করে বলে উঠল, আরে বউ, বুঝছি তো আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারো না। কষ্ট হয় তোমার, জানি তো আমি, তাই বলে কি গোসল করতেও দিবা না? এপাশ থেকে চৈতি অবাক হওয়া গলায় বলে, অদ্ভুত তো, আমি আবার কখন আপনার জন্য পাগল ছিলাম। যাই হোক, জলদি বেরিয়ে আসুন তো, আর কয়েক মিনিট পরই 1 ঘন্টা হয়ে যাবে গোসল করতে ঢুকলেন যে। সর্দার সাহেবের সামনে হঠাৎ কেউ একজন এসে পথ আটকে দাঁড়ায়। অগত্যা ব্যক্তিকে এই সময় এখানে দেখার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বাঁকা হেসে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। সর্দার সাহেব ভুরু কুঁচকে রাগান্বিত কণ্ঠে বললেন, কি হচ্ছে কি রিফাত? তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছ কেন? রিফাত বাঁকা হেসে বলল, হবু শ্বশুর মশাই, আমাকে ছেড়ে অন্য কারোর সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মাসুল কিন্তু গুনতে হবে আপনাকে। সর্দার সাহেব বিরক্ত মাখা গলায় বললেন, হবু শ্বশুর মশাই মানে কি? এইটা কোন ধরনের অসভ্যতা? রিফাত কোমরে দুহাত রেখে অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, আপনার বর্তমান মেয়ের জামাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে চৈতিকে আমার করে নিব। আপনি শুধু দেখতেই পারবেন, কিছু করতে পারবেন না। রিফাতের কথা শুনে ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেন সর্দার সাহেব। এই রিফাতের নামে অনেক খুনের মামলা দায়ের করা হয়েছে, সবকিছু জানা আছে তার, কিন্তু তাই বলে ভেতরে ভেতরে ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা রিফাতকে বুঝতে দিলে চলবে না। তিনি কঠোর গলায় বললেন, আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে ফেলবো তোর। শুধুমাত্র তোর জন্য আমার মেয়েকে এত জলদি বিয়ে দিয়ে দিয়েছি আমি। তুই যদি এখন ওদের কোনো ক্ষতি করতে চাস, তাহলে এই আসমান জমিনকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি নিজের হাতে কুকুরের মতো মারব। একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দরকার হলে নিজে জেল খাটব। সর্দার সাহেবের কথা শুনে হো হো করে হাসতে থাকে রিফাত। সর্দার সাহেব যেন তাকে কোনো চমৎকার হাসির জোকস শুনিয়েছে। রেদওয়ান চৌধুরী এমন ভিলেন শুধু গল্পেই পড়েছেন, বাস্তবে দেখেননি। আজ বাস্তবে দেখে খুশি হবেন না কষ্ট পাবেন বুঝতে পারছেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে রিফাত এবং সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আচমকা হাসি বন্ধ করে সর্দার সাহেবের দিকে এগিয়ে যায় রিফাত। সর্দার সাহেবের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে ধীর গলায় বলে, মেয়ের জামাইয়ের আগে দেখছি মেয়ের বাপকেই দুনিয়া থেকে সরাতে হবে। দুপুরে খাবার খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার জন্য রুমে যাওয়ার সময় চৈতির নেত্রপল্লব আবদ্ধ হলো সোফায় বিষণ্ণ মনে বসে থাকা সর্দার সাহেবের ওপর। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু একটা নিয়ে গভীর চিন্তায় বিভোর হয়ে আছেন তিনি। বাবাকে এমন চিন্তিত দেখে চৈতি তার কাছে এগিয়ে গেল। বাবার পাশে নিঃশব্দে বসে ডাক দিল, আব্বু। সর্দার সাহেব তাকালেন না। তিনি চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে চৈতির ডাক তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছায়নি। চৈতি বাবার কাঁধে হাত রাখতে চমকে ওঠেন সর্দার সাহেব।
চকিতে পেছন ফিরে চৈতিকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করেন। চৈতি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে সর্দার সাহেবের মুখের দিকে। সর্দার সাহেব ঠোঁটে কোনো রকম হাসি ফুটিয়ে বললেন, আম্মা কিছু বলবি? সর্দার সাহেবের প্রশ্ন শুনে চৈতি বলে উঠল, কি নিয়ে এত চিন্তা করছো আব্বু? সর্দার সাহেব সযত্নে মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু নিয়ে না আম্মা, যা তুই রুমে গিয়ে একটা ঘুম দে। সর্দার সাহেব যে মিথ্যা বললেন তা বুঝতে অসুবিধা হলো না চৈতির। বাবা যখন এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা, তখন তা নিয়ে বেশি প্রশ্ন করাটা উচিত হবে না, এতে হয়তো বাবা রেগে যেতে পারেন। চৈতি এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে সেখান থেকে রুমে চলে গেল। মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সর্দার সাহেব। সব কথা চাইলে বলা যায় না, একটা নিষেধাজ্ঞা আরোপ করা থাকে, বলেই সব কিছু উলটপালট হয়ে যাবে। রিফাতকে নিয়ে একটু বেশি চিন্তিত সর্দার সাহেব। রিফাত যে বাড়িতে আছে তা জানতেন না তিনি। দোকানে বসে শুনেছিলেন কেউ একজন বলছিল যে রিফাত শহরের বাইরে গেছে, তাই তো তিনি এত তাড়া দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিলেন। খালি গায়ে বিছানার ওপর উপুর হয়ে শুয়ে আছে প্রহন। চৈতি রুমের ভেতর প্রবেশ করতে চোখ পড়ল প্রহনের অনাবৃত পিঠে। সাথে সাথে চোখ সরিয়ে নিল চৈতি। দ্রুত এগিয়ে গিয়ে গায়ের ওপর পাতলা একটা নকশি কাঁথা টেনে দিল। প্রহন মুচকি হেসে চোখ বন্ধ করা অবস্থায় বলল, তোমারই তো সম্পদ, দেখতেই পারো। উফ, দিন দিন বড্ড অসভ্য হয়ে উঠছেন তো আপনি, বিরক্ত মাখা কণ্ঠে বলল চৈতি। প্রহন শোয়া থেকে উঠে চৈতির দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, অসভ্য আমি তাই না? কি অসভ্যতা আমি করেছি বলো? যদি বলতে না পারো তাহলে আজ তোমাকে অসভ্যতা আমি কি করে হয় বুঝাবো। চৈতি শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আপনি তো এখনই বললেন। প্রহন ভুরু নাচিয়ে বলল, কি বলেছি? একটু আগেই তো বললেন। কি বলেছি ওটা বলো। আমার সম্পদ। কি তোমার সম্পদ? চোখ মুখ খিঁচে ফেলল চৈতি, দ্রুত বলল, আপনি আমার সম্পদ। প্রহন হেসে ফেলল, হেসে হেসে বলল, যাক, স্বীকার তো করলে যে আমি তোমার সম্পদ। প্রহনের কথা শুনে তাজ্জব বনে গেল চৈতি। অবাক চোখে প্রহনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি সত্যি একটা বদলোক। প্রহন বিছানা থেকে নেমে চৈতির দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলল, আমি বদলোক তাই না? এই বদলোকের বদ কাজগুলো দেখবা না বউ? অবশ্য তুমি দেখতে না চাইলেও এখন দেখতে হবে। চৈতি এক পা করে পিছিয়ে যেতে যেতে কাঁপা গলায় বলল, মানে? প্রহন চট করে চৈতির ডান হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল, মানে বুঝাচ্ছি। হঠাৎ বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। প্রহন চৈতিকে ছেড়ে দিয়ে বলল, তোমার ভাবির চিৎকার শোনা গেল না? দেখছি বলে চৈতি জলদি করে রুম থেকে বেরিয়ে গেল। বিছানার ওপর থেকে টি শার্টটা গায়ে দিয়ে প্রহনও ছুটল চৈতির পিছনে পিছনে। রূপা ফ্লোরে পড়ে দুই হাত দিয়ে পেট চেপে ধরে কান্না করছে। রূপার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় চৈতি, ছুটে যায় রূপার কাছে। রূপাকে জড়িয়ে ধরে উঠে বসায় চৈতি। রূপা অসহায় দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, আমার বাচ্চা চৈতি, আমার বাচ্চা। বাড়ির সবাই ততক্ষণে এসে হাজির হয়েছে ড্রয়িং রুমে। রূপার মুখে বাচ্চার কথা শুনে থমকে যায় সজীব। সে বাবা হতে যাচ্ছে অথচ সে নিজেই জানে না। বাড়ির সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জুনাইদা আর শিফা গিয়ে ধরল রূপাকে। রূপা অসহায় কণ্ঠে জুনাইদার দিকে তাকে বলল, আম্মা, আমার বাচ্চার কিছু হবে না তো? কথাটা বলে রীতিমতো কেঁদে দিল। বাড়িতে নতুন সদস্য আসছে, সে আনন্দে সবাই আনন্দিত হবে নাকি এই অঘটনে সবাই শোক প্রকাশ করবে বোধগম্য নয় কারো। জুনাইদা রূপার মাথায় তেল পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি করে পড়েছিস মা? সিঁড়ি বেয়ে নামার সময় পিছলে পড়ে গেছি। শুকনো জায়গায় পিছলে পড়ে কেউ? সবার দিকে তাকে সর্দার সাহেব বললেন, সজীব, রূপাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যা, বেশি ক্ষতি যেন না হয় আবার। সজীব সম্মতি জানিয়ে রুমে চলে যায় শার্ট আর টাকা নিতে। কিছুক্ষণ পর এসে রূপাকে নিয়ে হসপিটালে চলে যায়। মিসেস ইয়াসমিন গিয়ে জুনাইদার পাশে বসলেন। জুনাইদার কাঁধে হাত রেখে অভয় দিয়ে বললেন, চিন্তা করবেন না আপা, হয়তো রূপা আজ জানতে পারছে সে কনসিভ করেছে, তাই আপনাদের জানানি, এখন কিছু হবে না, আল্লাহ ভরসা। জুনাইদা মাথা নেড়ে বললেন, মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে, কিছু না হলেই ভালো, আমাদের প্রথম নাতি বা নাতনি।
পরন্ত বিকেল, অম্বর যখন মেহেদি রাঙা রঙিন রঙে ছেয়ে যাচ্ছে, প্রহন তখন চৈতিকে নিয়ে বাড়ির পেছনের বড় মাঠটায় হাঁটছে। চৈতি আজও শাড়ি পরেছে, নিজে নিজে শিখে গেছে যে হলুদ রঙের শাড়িটায় বেশ মানিয়েছে, জুনাইদার কিনে রাখা শাড়ি। চৈতিদের এলাকাটা ঘুরে দেখা হয়নি প্রহনের, অবশ্য হবেই বা কী করে, বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে এসে বেড়াচ্ছে সে। মাঠের এক পাশে ক্রিকেট খেলছিল রিফাতের দলের কিছু ছেলে। চৈতিকে দেখে তাদের মধ্যে কেউ একজন রিফাতকে ফোন করে মাঠে ডাকে। রিফাত সেই সময় ঘুমিয়েছিল। চৈতির কথা শুনতেই সব ঘুম একপাশে রেখে গায়ে শার্ট জড়িয়ে ছুটে যায় মাঠের দিকে, কিন্তু হায়, মাঠে গিয়ে চৈতিকে দেখতে পেল না। সে যে তাকে ফোন করে ডেকেছিল তার গেলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে রাগে গজগজ করতে থাকে রিফাত। মাঠে ক্রিকেট খেলার ছেলেগুলোকে বেশ ভালো করে চিনত চৈতি, তাই তো প্রহনকে নিয়ে জলদি করে ছেলেগুলোর চোখের আড়ালে লুকিয়ে পড়ে বড় একটা গাছের পেছনে। রিফাত চলে গেল, চৈতি প্রহনকে নিয়ে জলদি করে বাড়িতে ফিরে যায়। প্রহন বুঝল না চৈতির এমন তাড়াহুড়ো করার ব্যাপারটা। বাড়িতে এসে দেখল সজীব রূপাকে নিয়ে ফিরেছে। রূপার মুখ মলিন, কেমন চুপসে আছে বদনখানি, হয়তো শরীরের ব্যথায়। সজীবকে দেখে জুনাইদা জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলেছে আব্বা, বেশি কিছু হয়নি তো? সজীব মুচকি হেসে বলল, চিন্তা করো না মা, সব কিছু ঠিক আছে, শুধু রূপা একটু বেশি কোমরে ব্যথা পেয়েছে। তীব্র ব্যথায় দম বন্ধ হয়ে আসা রূপার মনও খুশিতে ভরে আছে যে তার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না হয়তো ভবিষ্যতে, কিন্তু এর নিশ্চয়তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই দিতে পারবেন। বসুন্ধরা সবে নিশিথিনীর মৃদু আধারে আচ্ছাদিত হচ্ছে। সাঁঝ বেলা, মসজিদের মাইক থেকে ভেসে আসছে নামাজের আহ্বানের সুর। সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী চলে গেলেন মসজিদে। প্রহন যাবে বলে তৈরি হচ্ছিল, কিন্তু ঘড়িটা কোথায় রেখেছে মনে নেই। গলা সুর উঁচু করে চৈতিকে ডাক দিল, চৈতি শুনছো? একটু এদিকে আসো তো, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। রূপার রুমে ছিল চৈতি। প্রহনের এমন ডাক শুনে রূপা দুষ্টু এসে বলল, আমার ননদাই দেখছি ননদিকে চোখে হারাচ্ছে। চৈতি প্রত্যুত্তরে বলল, আরে না ভাবি, ঘড়ি খুঁজে পাচ্ছে না তাই ডাকছে, আর পাবেই বা কী করে, আমি নিজেই তো ডয়ারে রেখেছি। বুঝি বুঝি, সব বুঝি, বিয়েটা তোমার আগে আমার হয়েছে তো, এখন যাও দেখো কেন ডাকছে। চৈতি রূপার রুম থেকে বেরিয়ে চলে গেল নিজের রুমে। রুমে এসে দেখল প্রহন বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। চৈতিকে দেখে প্রহন বলল, ঘড়িটা পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। চৈতি কিছু না বলে ড্রেসিং টেবিলের ডয়ার থেকে ঘড়ি বের করে প্রহনের দিকে বাড়িয়ে দিল। প্রহন মুচকি হেসে চৈতির হাত থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে বলল, তুমি নিজেই রেখেছো তাহলে, আচ্ছা আমি নামাজ পড়ে আসি বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় থামল প্রহন। চৈতির দিকে এগিয়ে গিয়ে চৈতির কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে বলে, নবীর সুন্নত পালন করছে, আসি। চলে যায় প্রহন। মৃদু হাসে চৈতি। ভালোবাসার চাদরে জড়িয়ে রাখার মতো একটা মানুষ না চাইতেও পেয়ে গেছে, আর কি লাগে। গগনে বসবাসরত রজনীকান্ত বিভাসিত কিরণ ছড়িয়ে যাচ্ছে ধরিত্রীতে। চাকচিক্য ভরপুর নগরীর আনাচে কানাচে। পূর্ণিমা তিথি যে, লক্ষ লক্ষ তারার মেলা বসেছে অম্বরে, মিটিমিটি জ্বলছে তারা, চাঁদের গা ঘেঁষেও আছে তারারা। শূন্য গগন যেন আজ চাঁদ তারায় সেজেছে। রাত্রির প্রগাঢ় তিমির রূপ ঘুঁষে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে থালার মতো চাঁদ। স্নিগ্ধময় রশ্মি এসে পড়েছে উঠোনের ডান দিকে, বাদিকে গাছ থাকায় সেদিক আধারে ছেয়ে আছে। সুন্দর একটা সময় রুমে বসে বিরক্ত হচ্ছিল চৈতি। জুনাইদার রান্না বান্না মাঝপথে থামিয়ে দিয়ে সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসল। সাদিক কত করে বলল, বনু চল আমরা সবাই ছাদে গিয়ে উঠি, উঠোনে ঠিক ভালো লাগছে না। কে শোনে কার কথা, চৈতি তো শুনবেই না। সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসে গল্প করবে এবং চাঁদের আলোয় ঝালঝাল মুড়ি মাখা খাবে। চৈতির আবদারে সায় দিল সবাই, শুধু সাদিক বাদে। চৈতির একরোখা জেদের কাছে জিম্মি হয়ে অবশেষে সাদিক নিজেও রাজি হয়ে যায়। শুধু শুধু বসে থাকলে তো কোনো মজাই হবে না, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় গানের কলি খেলবে। জুনাইদা আর মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে যেতে যেতে বললেন, তোরা খেল বাবা, আমরা এইসব গান টান পারি না, আমরা বরং
রাতের রান্নাটা শেষ করি। জুনাইদার মিসেস ইয়াসমিনকে বাধা দিল না কেউ। সেখানে উপস্থিত ছিল শুধু চৈতি, রূপা, শিফা, সজীব, সাদিক। তারা নিজেদের মধ্যে খেলা শুরু করতে যাবে এমন সময় বাড়ির গেট খোলার শব্দ পেয়ে সবার দৃষ্টি সেদিকে চলে যায়। প্রহন এসেছে। চৈতিকে দেখে একগাল হেসে এগিয়ে এলো প্রহন। নিচে মাটিতে বিছানো পাটির দিকে তাকে বলল, কি করছো তোমরা এখানে? চৈতি কোলের উপর রাখা কুশন জড়িয়ে ধরে প্রহনের দিকে তাকিয়ে তাচ্ছিল্য মুচকি হেসে বলল, গানের কলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলবেন আমাদের সাথে? প্রহন কোনো উত্তর না দিয়ে চৈতির পাশের খালি জায়গাটায় বসে পড়ল। ছোট করে বলল, শুরু করো। চৈতি মুচকি হেসে বোতল ঘোরায়। বোতলের মুখ যার দিকে যাবে সে আগে গান গাইবে এবং পরের বার যার দিকে যাবে তাকে প্রথম জনের গাওয়া গানের শেষ অক্ষর দিয়ে গাইতে হবে। খেলার নিয়ম মাফিক বোতলের মুখ গিয়ে থামল শিফার দিকে। শিফার উদ্দেশ্য চৈতি বলল, ছোট ভাবি তোমার দিকে থেমেছে আগে, তাহলে তো তুমি আগে গাইবে তাই না? শুরু করো। সবার সামনে গান গাইতে শিফার একটু লজ্জা করছিল। কিছুক্ষণ চুপ করে থেকে হালকা কেশে গলা পরিষ্কার করে কইল, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। থামল শিফা। হাততালি দিয়ে উঠল সবাই। সাদিক মুচকি এসে বলল, বাহ, সুন্দর গেয়েছে তো শিফা। স্বামীর প্রশংসা শুনে লাজুক হাসে শিফা। চৈতি ফের বোতল ঘোরায়। বোতলের মুখ গিয়ে থামে রূপার দিকে। রূপা আমতা আমতা করে বলল, অন্ত্যেষ্টি অ দিয়ে তো কোনো গান পারি না। চৈতি দ্বিমত করে বলল, অন্ত্যেষ্টি অ দিয়ে কেন? আ দিয়ে গাও। রূপা চৈতির কথা অনুযায়ী আ দিয়ে গাইল। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় মিলে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পুরাতো না অন্য কোথাও গিয়ে। তোমরা দুজনেই একই। অদ্ভুত তো, শুরু করলো আ দিয়ে, শেষ করলো অ দিয়ে। চৈতির কথা শুনে হেসে ফেলল সবাই। রূপা ধীর কণ্ঠে বলল, এখন কোনো গানই মনে পড়ছে না, এমনিতেই সারাদিন এটা ওটা ঠিক মনে পড়ে। চৈতি আবারও বোতল ঘোরালো। এইবার থামলো প্রহনের দিকে মুখ করে। চৈতি ওরে বলে ওঠে। প্রহন দুই হাত দিয়ে কান চেপে ধরে বলে, শুধু শুধু এমন চিৎকার দেওয়ার কি আছে? চৈতি খুশিতে গদগদ করে বলে, কত কিছু যা আছে জানেন আপনি, আপনার গান শুনতে পাবো এই প্রথম, আহা। প্রহন বিড়বিড় করে বলল, কাকের গলার কাকা নামক গান শুনতে চাও বলতেই পারতে, অনেক আগে শোনাতাম। চৈতি চোখ পাকিয়ে ধমকের স্বরে বলল, এখন জলদি গান তো, সময় চলে আসছে। প্রহন চৈতির দিকে ফিরে বসল। নেত্রপল্লব চৈতির মুখশ্রীর দিকে তাক করে চেয়ে রইল। কি অদ্ভুত মায়াবী লাগছে তার কিশোরী বউকে। চাঁদের মোহনীয় আলোয় আরও বেশি মোহনীয় লাগছে যেন। তার সামনে হাসি মুখে বসে থাকা প্রেয়সীর দিকে তাকিয়ে প্রেমাসক্ত প্রেমিক সুরালো গলায় গেয়ে উঠল। প্রহনের গানের এইটুকু অংশ শেষ হতেই সবাই গেয়ে উঠল। অবাক হয়ে যায় সবাই। প্রহন হেসে ফেলল, বাকিরাও খিলখিল করে হেসে ওঠে। চৈতি লজ্জা পেয়ে যায়। খেলবো না আমি আর কথাটা বলে সেখান থেকে উঠে রুমে চলে যায় চৈতি। প্রহনও উঠতে গেলে রূপা বলে ওঠে, যা ননদাই সাহেব, আমার ননদিকে আরও কয়েকগুণ লজ্জায় ফেলতে যান। রূপার কথা শুনে মুখে হাত দিয়ে হাসে শিফা, সাথে সজীব, সাদিকও। সেদিন রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরেন রেদওয়ান চৌধুরী এবং সর্দার সাহেব। দুপুর থেকে শরীরটা খারাপ লাগছিল সর্দার সাহেবের, তবুও দাঁতে দাঁত চেপে শরীরের সব খারাপ লাগা হজম করেছেন তিনি। বসার ঘরের সোফায় বসে বসে রেদওয়ান চৌধুরীর সঙ্গে টুকিটাকি কথা বলার মাঝখানে রেদওয়ান চৌধুরী বলে উঠলেন, ভাই আপনি বই পড়েন তো? সর্দার সাহেব কথা বলছিলেন প্রহন আর চৈতিকে নিয়ে, যে তাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা সে বিষয়ে। তার মধ্যে হঠাৎ বইয়ের কথা বলায় কিঞ্চিত বিরক্ত হলেন সর্দার সাহেব। কিয়ৎক্ষণ রেদওয়ান চৌধুরীর মুখশ্রীর দিকে চেয়ে থেকে বললেন, বেআই সাহেব, আমি আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করেছিলাম। রেদওয়ান চৌধুরী নড়েচড়ে বসে বললেন, আসলে হলো কি? রেদওয়ান চৌধুরীর সম্পূর্ণ কথা না করতে মিসেস ইয়াসমিন বললেন, আসলে নকলে কিছু না, বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার ভাইয়ের এখন একটু বই পড়তে হবে, না হলে খাবার খাবে যে ওইগুলো হজম হবে না। মিসেস ইয়াসমিনের কথা শুনে মৃদু হাসলেন সর্দার সাহেব। রেদওয়ান চৌধুরীর কাঁধে হাত রেখে বললেন, জান ভাই আপনি বরং বই পড়ুন,
এই বইগুলো আমার জীবনটা বরবাদ করে দিল। বিড়বিড় করতে করতে জুনাইদার কাছে চলে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরীও সুযোগ পেয়েছেন বই পড়ার, সেই সুযোগ কাজে লাগানোর জন্য চলে গেলেন রুমে। আসার সময় যতগুলো বই নিয়ে এসেছেন সেগুলো পড়ে শেষ করতে হবে, তো না হলে যে বইগুলো তাকে দারুণ লজ্জা দিবে। বই পড়ুয়া হয়ে বইয়ের দেয়া লজ্জা সহ্য করা কষ্টদায়ক বটে। খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। রূপা আর শিফা সবকিছু গুছিয়ে তারা রুমে চলে গেল। লাইটের আলোয় আলোকিত হয়ে থাকা সর্দার বাড়ি অল্প সময়ের মধ্যেই অন্ধকারের মাঝে হারিয়ে যায়। ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দিচ্ছে রাত্রি তখন 12:45। গ্রাম্য এলাকা। মধ্যরাতে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। একদল কুকুরও ডেকে উঠল, ঝিঝি পোকার ডাক। গভীর রাতে এইসব ডাকে ভয় পাবে না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় চৈতির। কুকুর শিয়ালের ডাক কানে যেতেই সারা গায়ে কাটা দিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল প্রহন ঘুমিয়ে আছে, যাকে বলে গভীর ঘুমে আচ্ছন্ন। চৈতির ভীষণ জল তেষ্টা পেয়েছে, কিন্তু উঠে যেতেও সাহসী কুলাচ্ছে না। এদিকে প্রহনের এমন সুন্দর ঘুমটাও ভাঙতে মন চাইছে না, কি জ্বালা। এদিকে মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কোনো কিছু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। মাঝরাতে ঘুম ভাঙলেই কেন সব ভুতুরে কাহিনী মাথায় আসে বুঝে না চৈতি। বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে হুতুম পেঁচার ডাক শুনে ভয়ে প্রহনকে পেছন থেকে খামছে ধরে। ঘুমের ঘরে প্রহন জিজ্ঞেস করলো, কি হয়েছে চৈতি, ঘুমাচ্ছ না কেন? চৈতি আরেকটু জোরে ধরে বলল, ভূত। ঘুমের মধ্যে হাসে প্রহন। চৈতির দিকে ফিরে চৈতিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, ভূত বলতে কিছু হয় না, বুঝছো, জিন বলতে হয়, এখন ঘুমাও। চৈতি মনে মনে প্রহনকে বকা দিল। বকতে বকতে বলল, ভূতের ভয় দূর করতে গিয়ে আসল জিনের ভয় এনে দিল লোকটা, খাটাস একটা। রজনীর অমা পুরোপুরি কাটেনি এখনো। মেদিনী মৃদু আভায় আলোকিত। হিমেল হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে। পূর্ব দিগন্তের অম্বর লালচে আভায় বিভাসিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তপ্ত আদিত্যর উদয় হবে জানান দিচ্ছে প্রকৃতি। গ্রাম্য এলাকা। খুব ভোরে জেগে ওঠা পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। দূরে কোথাও থেকে মোরগের ডাক ভেসে আসছে। স্পষ্ট শুনতে পেল চৈতি। ঘুমন্ত মানবের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে গলার কাছটায়। বেসামাল চুলগুলো বালিশের ওপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। পুরুষালী শক্ত হস্তদয়ের মধ্যে আবদ্ধ কিশোরীর কোমল দেহ। চৈতি নড়েচড়ে উঠল। ঘুমের মধ্যেই ভুরু যুগল কুঁচকে ফেলল প্রহন। বাঁধন আলগা করে ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়াচড়া করছো কেন? চৈতি শোয়া থেকে উঠে বসল। খোলা চুলগুলোকে হাত খোপা করতে করতে বলল, সকাল হলো যে, নামাজ পড়বেন না? প্রহন উত্তর দিল না। প্রত্যুত্তর না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। ঘুমিয়ে পড়েছে প্রহন। চৈতি বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভাজে ভাজে থাকা শাড়িটা কুঁচকে গেছে। টান টান করে শাড়ি ঠিক করে জানলা মেলে দিল। জানালা খুলতেই হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল চৈতির গা। পরম শান্তিতে নেত্রপল্লব বুঝে ফেলল। বাইরে আবছা আলো বিরাজমান। ফজরের আজানের সময় এখনো শেষ হয়নি, একটু পরেই শেষ হয়ে যাবে। চৈতি আবারও প্রহনের কাছে এগিয়ে যায়। কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, শুনছেন, উঠুন না, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। প্রহন ঘুমের মধ্যে উঠে বসে। চৈতি ওয়াশরুমে যেতে যেতে বলে, তাড়াতাড়ি উঠে উজু করে আমার রুমে নামাজ পড়ে নিন, মসজিদে যাওয়ার সময় নেই। দুই হাত দিয়ে চোখ কসলিয়ে দৃষ্টি পরিষ্কার করে। লম্বা হাই তুলে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখে চট করে উঠে দাঁড়ায়। চৈতি দ্রুত উঁচু করে বের হতে বলে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শহরের মতন কোনো গাড়ি দেখতে পেল না। শহরের হিজিবিজি গাড়ির হর্নে মানুষের কোলাহল নেই। উঁচু উঁচু অট্টালিকা নেই। বাইরে দৃষ্টি নিলেই শুধু সবুজ আর সবুজ। সুন্দর অনুভূতি। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ পেয়ে প্রকৃতির চিন্তা থেকে বেরিয়ে আসে প্রহন। চৈতিকে পাশ কাটিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রহন উজু করে বের হতে চৈতি নামাজে দাঁড়িয়ে যায়। প্রহন বের হলে দুইজন একসাথে নামাজ আদায় করে নেয়। ফজরের নামাজের মধ্য দিয়ে সুন্দর একটা দিনের শুরু করে
একজোড়া দম্পতি। সর্দার সাহেব ব্যালকনিতে রাখা আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে তাসবিহ পড়ছেন। রাতে ঠিকমতো ঘুমটা হয়নি তার। জুনাইদা বিছানা গুছিয়ে সর্দার সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, চা খাবেন? 1 কাপ চা বানিয়ে এনে দিব। সর্দার সাহেব ডানে বামে মাথা নাড়িয়ে না জানালেন। তা দেখে জুনাইদা বললেন, আপনার তো চা ছাড়া সকাল শুরু করতেই ভালো লাগে না, তাহলে আজ? কথাটা বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন জুনাইদা। হয়তো কিছু চিন্তা করার চেষ্টা করলেন। তারপর আবার বললেন, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত? সর্দার সাহেব চোখ মেলে জুনাইদার দিকে তাকালেন। চিন্তিত তো তিনি সত্যি, কিন্তু তা জুনাইদাকে বলা যাবে না। দেখা যাবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে করতে পাশে সে নিজেই অসুস্থ হয়ে পড়বে। কি দরকার এত ঝামেলা পোহানোর? তার চেয়ে বরং এটাই ভালো, নিজের চিন্তা নিজের কাছেই থাক। সর্দার সাহেব কথা না বাড়িয়ে বললেন, চৈতিরা চলে যাবে সকাল 10টা, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো, আমার আজ চা লাগবে না। সে কি কথা? মাত্র গতকাল আসলো মেয়েটা, আর আজই চলে যাবে? এটা কেমন দেখায় বলুন তো? দেখো জুনাইদা, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, আমরা চাইলে ওকে আমাদের কাছে রাখতে পারবো না। আর তুমি তো জানোই রিফাতের কথা, ও যে গ্রামে আছে। সর্দার সাহেবের শেষের কথাটুকু শুনে বুঝতে অসুবিধা হলো না জুনাইদার। এই নিয়েই যে তার স্বামী চিন্তিত, তিনি আর কি বলবেন? বাবা হয়ে মেয়ের ভালোটাই যে চান, তা তো আর নতুন কিছু নয়। জুনাইদা চলে গেলেন। মেয়ের পছন্দের নাস্তা বানাতে হবে যে, আবার কখন মেয়েকে নিজের হাতের বানানো খাবার খাওয়াতে পারবেন জানা নেই। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতিদের বাড়ির কিছুটা সামনে রফিক মিয়ার টঙের দোকান। এলাকার মুরব্বীদের এখানে অবসরে সেখানে বসে চা সিগারেট খান এবং ঠান্ডা দেন। কিন্তু আজ সকাল থেকে সেই টঙের দোকান দখল করে রেখেছে রিফাতের ছেলেরা। চৈতিদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে কয়েকজন। রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে রফিক মিয়ার হাতের দারুণ 1 কাপ চা খেতে যেতে চেয়েছিলেন সর্দার সাহেব। মাথা থেকে রিফাতের চিন্তা ঝেড়ে ফেলে আবার আগের মতো স্বাভাবিক হতে চেয়ে এক ঝাঁক চিন্তায় আটকে পড়লেন বাড়ির বাইরে এসে। রফিক মিয়ার দোকানের বেঞ্চে বসে থাকা সেদিনকার সেই ছেলেটা যে রিফাতের হাতে থাপ্পড় খেয়েছিল মাঠে, নাম বলল, আসসালামু আলাইকুম চাচা। ভাইয়ের হবু শ্বশুর বলে সালাম দিলাম। ভাবিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভালোই করেছেন, ভাইয়ের একটা সুযোগ হলো। নাইমের কথা শুনে রাগ হচ্ছে সর্দার সাহেবের, কিন্তু তিনি রাগারাগি করতে চান না। তাই তাদের পাশ কাটিয়ে চলে আসার সময় কেউ পেছন থেকে বলে উঠল, ও হবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, হোক না বাসি, তাতে কিচ্ছু হবে না। সর্দার সাহেব পেছন ফিরে দেখেন রিফাত দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখে মুখে শয়তানি হাসি ফুটিয়ে কোমরে হাত রেখে সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সর্দার সাহেবের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি দিবেন না বিয়ে? সর্দার সাহেব দাঁতে দাঁত চেপে বলল, তোর লজ্জা করে না আমাকে এই কথা বলতে? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তোর কাছ থেকে দূরে রাখার জন্য আমি ওকে না চাইতে বিয়ে দিয়েছি। ঠোঁট কামড়ে হাসে রিফাত, গাল ঘুরিয়ে ডান হাতে তর্জনী আঙুল দিয়ে হাত বাগালে চুলকাতে চুলকাতে বলে, তাহলে একদিনের জন্য আমাকে দিয়ে দিন। রিফাত মুখটা সর্দার সাহেবের মুখের কাছে নিয়ে বলে, খেয়ে ছেড়ে দিব, প্রমিস। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় পরে রিফাতের 2 গালে। সর্দার সাহেব পায়ের জুতো খুলে হাতে নিয়ে রিফাতের কাঁধে এক বাড়ি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলেন, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে এত বাজে কথা বলিস? তোরে আমি জেলের ভাত খাওয়াবো। রিফাতের চোখ থেকে আগুন বের হচ্ছে, যেন ক্রোধে চোখ লাল হয়ে আছে। এক দৃষ্টিতে সর্দার সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে আবার হাসি। কাঁধের কাছের শার্টের ওপর জুতার বাড়ির ছাপটা স্পষ্ট। সর্দার সাহেবের কাছে এক পেয়ে গিয়ে এসে বলে, জেলের ভাত খাওয়ানোর অভ্যাস আমার আছে, কিন্তু আজকের এই 2টা থাপ্পড় আর জুতার বাড়িটা খাইতে আমার একদম ভালো লাগে নাই। আর যা আমার ভালো লাগে না তা আমি উপরে ফেলাই দিয়ে আজকে কামটা আপনি ভালো করেন নাই সর্দার, একদম ভালো করেন নাই। রিফাত রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। সর্দার সাহেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে তার। কোন অভিশাপের কারণে রিফাতের মতো বাজে গুন্ডা একটা ছেলের চোখ পড়ল তার মেয়ের ওপর। মাটিতে বসে চিৎকার করে আল্লাহকে ডেকে কান্না করতে চাচ্ছেন তিনি, কিন্তু পারবেন না, কারণ তিনি একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী। আর একজন বাবাকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হয়।
একজন পুরুষ হলে সবার সামনে চিৎকার করে কান্না করা যায় না, যতই কষ্ট হোক না কেন তা একান্তই নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়, চোখের পানিটা লুকাতে হয় লোকচক্ষুর আড়ালে। সর্দার সাহেব কিছুটা বুঝতে পারছেন এর পরবর্তী সময়টা ভালো যাবে না, নিশ্চিন্তে কাটাতে পারবেন না, ঘুমাতে পারবেন না অনেক রাত। সর্দার সাহেব হাঁটতে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে চায়। রেদওয়ান চৌধুরী ধরে ফেলেন, অভয় দিয়ে বলেন, কিচ্ছু করতে পারবে না এই ছেলে, আপনিও তো চিন্তা করিয়েন না ভাই, আল্লাহ ভরসা, খারাপের জয় কখন হয়নি, হচ্ছে না আর ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। সর্দার সাহেবের বাড়িতে খিলখিল করে হেসে দৌড়ে বেড়াচ্ছে তার আদরের মেয়ে চৈতি। মায়ের সাথে লুকোচুরি খেলতে গিয়ে যে চুলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শাড়ির আঁচলটা, আদৌ আঁচ করতে পারছে না কিশোরী। উনুন থেকে অনল দহনে পুড়তে পুড়তে শাড়ির আঁচলখানি কাঁধ ছুতে আসবে, তখনই তাপ অনুভব করে হাসি মুখে পাশ ফিরে তাকাতে ভয়ে চুপসে যায় চৈতি। হাসি খুশি মুখটা হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে যায়, ভয়ে গলা দিয়ে কোনো শব্দ আসছে না। প্রহন সেই সময় চৈতিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে গিয়ে আসে। ভিতরে ঢুকে সামনে তাকাতে আতকে চিৎকার করে উঠল, চৈতি! দ্রুত চৈতির কাছে গিয়ে জগের পানি ঢেলে দেয় চৈতির গায়ে। আগুন নিভে যায়, কিন্তু আগুনের আঁচ কাঁধের দিকে লাগায় সেখানে লাল হয়ে গেল। প্রহনের চিৎকার শুনে দৌড়ে আসেন বাড়ির সবাই। আগুন নেভানোর পর চৈতি ক্লান্তি মাখা দৃষ্টিতে এক পলক প্রহনের মুখের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে আগলে নিল। বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে গেছেন। চৈতিকে পাঁজাকোলো তুলে রুমে নিয়ে গেল প্রহন। পেছনে সবাই গেল। জুনাইদা তো এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সর্দার সাহেব বাড়ি ফিরেছে কিনা দেখতে রান্নাঘর থেকে বেরিয়েছিলেন তিনি। কে জানতো সেই সময় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। চৈতিকে বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানি ঝাপটা দিল। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে চৈতির। মিসেস ইয়াসমিন এবং জুনাইদা সৃষ্টিকর্তার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করে। জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বলল, এমন অঘটন কি করে ঘটতে যাচ্ছিল চৈতি? চৈতির চোখে মুখে এখনো ভয়ের ছাপে স্পষ্ট। নিজের গায়ে আগুন জ্বালতে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। প্রহন চৈতির মুখের দিকে তাকিয়ে জুনাইদের উদ্দেশ্যে বলল, আম্মু, এখন এইসব কথা আর বলিয়েন না, চৈতি ভয় পেয়ে আছে, বাদ দেন। জুনাইদা আর কিছু বললেন না। নিচ থেকে সর্দার সাহেবের ডাক শুনতে পেলেন। জুনাইদার নাম ধরে ডাকছেন তিনি। সচরাচর এমন নাম ধরে ডাকেন না। জুনাইদা চৈতির রুম থেকে বেরিয়ে গেল সর্দার সাহেবের কাছে। কাঁধের আঁচ লেগে যাওয়া অংশটায় জ্বালা অনুভব করলো চৈতি। জুনাইদার পিছু পিছু ততক্ষণে সবাই বের হয়ে গেছে, শুধু প্রহন ছাড়া। চৈতি প্রহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁধের অংশটায় জ্বলছে। প্রতি উত্তরে প্রহন রেগে গিয়ে বলল, একটা থাপ্পড় দিব মেয়ে তোমাকে, এত বেখেয়ালি মানুষ হয়? আমি যদি আজ না যেতাম তোমার কি হতো বলো তো? তুমি কতটা ভয় পেয়ে গিয়েছিলে জানো তুমি? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার নিজের কলিজে আগুন লাগিয়ে দিয়েছে কেউ। এমনিতেই কত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল চৈতি, হয়তো তার নিজের জীবনটাই শেষ। তার উপর প্রহনের এমন রাগান্বিত কথায় অভিমান গাঢ় হলো আকাশচুম্বী। প্রহন চৈতির মুখোমুখি বসল। চৈতি মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। প্রহন গম্ভীর কণ্ঠে বলল, পোড়া জায়গায় মলম লাগানোর জন্য কোনো মলম আছে? প্রত্যুর করল না চৈতি, চুপ করে বসে রইল। প্রহন আবার জিজ্ঞেস করল, উত্তর পেল না চৈতি। একরোখা জেদ হাল ছেড়ে দিয়ে প্রহন রুম থেকে বেরিয়ে যায়। প্রহনের যাওয়ার দিকে এক নজর চেয়ে থাকে চৈতি। মুখ ভেংসি দিয়ে বলল, পুড়ে মরে গেলেই পারতাম, এত বকা শুনতে হতো না। গুরুগম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে বিছানায় বসে আছে সর্দার সাহেব। তার পাশেই জুনাইদা শাড়ির আঁচল দিয়ে শুধু চোখের পানি মুছছেন। বিরক্ত নিয়ে জুনাইদার দিকে তাকালেন সর্দার সাহেব। রাশভারী বিরক্ত মাখা গলায় বলল, উফ জুনাইদা, তোমার কিছু কিছু মেয়ে এত সিসকাদুনে হও কেন বুঝি না। এই জন্যই তোমাকে সিরিয়াস কিছু বলি না আমি। সর্দার সাহেবের কথা শুনে তেতে উঠলেন জুনাইদা, আমার মেয়েকে নিয়ে এমন সব কথা শুনলে আমার কষ্ট হবে না? কোথাকার কোন গুন্ডা আমার মেয়েকে নিয়ে এত নিচু কথা কি করে বলতে পারলো? মেয়েটার ভবিষ্যতে কি আছে তা ভাবতেই তো আমার কষ্ট হচ্ছে। তার উপর জানেন আজ কি হয়েছে? সর্দার সাহেব সন্দিহান দৃষ্টিতে জুনাইদার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কিছুক্ষণ আগেই চৈতির গায়ে আগুন লেগে গিয়েছিল। শাড়ির আঁচল থেকে আগুন ছড়িয়ে পড়তে পড়তে পড়েনি। প্রহন দেখে তাড়াতাড়ি পানি ঢেলে নিভিয়ে দেয়।
জুনাইদের মুখে এহেন কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন সর্দার সাহেব। এত চিন্তা তিনি নিতে পারছেন না। জুনাইদের দিকে তাকে বললেন, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? এখন বলতে আসছো? বেকুল মহিলা। জুনাইদের উত্তর শোনার আগে রুম থেকে হনহন করে হেঁটে বেরিয়ে যান সর্দার সাহেব। উদ্দেশ্য চৈতির রুম। চৈতির রুমের দরজা খোলাই ছিল। সর্দার সাহেব সোজা ঢুকে গেলেন। প্রত্যেকবারের মতো নক করলেন না। চৈতির পরনে সেই সময়েও সেই পুড়ে যাওয়া শাড়িটাই আছে। মন খারাপ করে বিছানায় হেলান দিয়ে বসেছিল মেয়েটা। সর্দার সাহেব দ্রুত এগিয়ে গিয়ে বললেন, এমনটা কি করে হলো আম্মা? তুই কি একটু খেয়াল করিসনি রান্নাঘরে? বাবাকে সামনে পেয়ে জড়িয়ে ধরল চৈতি। চোখ ভিজে গেছে পানিতে। এক্ষুনি হয়তো বর্ষণ হবে। কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তো মায়ের সাথে লুকোচুরি খেলছিলাম, মজা করতেছিলাম সবার সাথে। রান্নাঘরে কখন যে শাড়ির আঁচল বেয়ে আগুন জ্বলতে লাগলো বুঝতে পারিনি। সর্দার সাহেব পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেয়ের দোষ দিয়ে লাভ নেই। বাস্তবতার বিষয়েও তার মেয়ে অনেকটাই কম জ্ঞানী। সব দিক সামলে নেওয়ার বয়স হয়নি এখনও। এই মেয়েকে নিয়ে এত চিন্তা তার। এই মেয়েকে নিরাপদে সুখে রাখার জন্য কত ত্যাগ স্বীকার করতে বাধ্য হচ্ছেন তিনি। অথচ সেই মেয়ে শুধু বিপদ। আগুনের আঁচ লেগে যাওয়া জায়গায় মলম লাগাতে মৃদু কেঁপে উঠছে চৈতি। আঙুলের ডগায় মলম নিয়ে আলতো করে লাগিয়ে দিচ্ছে প্রহন। এই মলম না লাগানোর জন্য কত দ্বিধা চৈতির। তাকে থাপ্পড় দিবে বলেছে প্রহন, সে তো লাগাবেই না। প্রহন যে তখন বেরিয়ে গেল। আসলে সে ফার্মেসি থেকে পোড়ার মলম আনতে গিয়েছিল। অনেক জোর জবরদস্তি করে চৈতির কাঁধে মলম লাগাতে সক্ষম হলো সে। প্রথমে রাজি না হলেও যখন প্রহন মলম লাগিয়ে দেয় তখন আরামে চোখ বুজে ফেলে চৈতি। ঠান্ডা মলমের ছোঁয়ায় একরকম শান্তি লাগলো তার। আরাম কেদারায় বসে বসে বাইরের পরিবেশ দেখছেন সর্দার সাহেব। দেখছেন বলে ভুল হবে, তার দৃষ্টি সেদিকে, কিন্তু মন ধ্যান সব অন্যদিকে। চৈতিকে নিয়ে এত চিন্তা তার মাথায় ধরছে না আর। যেদিন থেকে রিফাতের নজর চৈতির দিকে পড়েছে সেই দিন থেকে সর্দার সাহেবের চিন্তা এক ধাপ করে বাড়তে চলেছে। মেয়েকে বিয়ে দিয়ে সেই চিন্তা থেকে মুক্তি পেলেন না তিনি। দুপুরে খাবার টেবিলে এসে সবাইকে জানিয়ে দিয়েছিলেন চৈতিরা বিকেলেই বাড়ি ফিরে যাবে। এদিকে প্রহন আর কত মিথ্যা কথা বলে ছুটি নিবে। বাবার কথা শুনে মন খারাপ হয়ে যায় চৈতির। সবে তো গতকাল এসেছিল বাড়িতে, তাহলে আজই কেন চলে যেতে হবে? অদ্ভুত। বিছানায় বসে বসে মোবাইলে কিছু একটা করছিল প্রহন। চৈতিকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে বলল, তোমার আব্বু নিজেই তাড়া দিয়ে আমাদের বেড়াতে আনলেন, আবার নিজেই তাড়া দিয়ে চলে যেতে বলছেন। তোমার বাবার মাথা ঠিক আছে তো? চৈতি চোখ ছোট করে বলল, আপনি আমার আব্বুকে মানসিক রোগী বলতে চাচ্ছেন? সিসি তবা। আমার এত সুন্দর একটা শ্বশুর মশাইকে মানসিক রোগী কেন বলতে যাব? তাহলে জিজ্ঞেস করলেন যে আমার আব্বুর মাথা ঠিক আছে কিনা। প্রহন মাথা চুলকে আস্তে করে বলল, ওটা তো কথার কথা। যোগ বিয়োগের হিসাব মিলছে না সর্দার সাহেবের। তিনি ভাবলেন একা একাই চিন্তা করলে রিফাত কিনে চৈতির ব্যাপারটা প্রহনকে জানানো উচিত।